আসসালামু আলাইকুম। সিনেমা সিটি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সিনেমার শুরুতে দেখা যায় একটি স্কুলে কালচারাল কম্পিটিশন চলছে, যেখানে এলাকার সকল স্কুল অংশগ্রহণ করছে। এই সময় দেখা যায় অন্য একটি স্কুলের কম্পিটিটররা সবাই এখনো পৌঁছায়নি। তাদের টিচার জিজ্ঞেস করছে কে কে আসেনি এখনো। একজন বলে, স্যার গণেশ, শান্তা আর জো এখনো আসেনি। তাদের স্যার বলে, ওরা তো এমনিই সারাদিন ঝামেলা পাকায়, এখনো যদি না আসে তাহলে আসতেই মানা করে দে। ঠিক তখনই গণেশ, সান্থা আর জো দেওয়াল টপকে স্কুলের ভেতরে ঢুকে। আর ভিতরে ঢুকেই খুব পাটসাট নিয়ে হাঁটা শুরু করে। তাদের বাকি বন্ধুরাও জড়ো হয়। এরপর তারা তাদের পারফরমেন্সের জন্য রেডি হওয়া শুরু করে। জো রেডি হওয়ার পর খেয়াল করে সান্থা সেখানে নেই। তাই সে সান্থাকে খুঁজতে বের হয়। কিন্তু জো যাওয়ার একটু পরেই সান্থা আসে আর বলে, জো কোথায়? গণেশ বলে, তোকেই তো খুঁজতে গেল। তখনই একজন দৌড়ে এসে বলে, জো একজনকে পিটাচ্ছে। সবাই দৌড়ে যায় কি হয়েছে দেখতে। দেখা যায় জো অন্য স্কুলের একটা ছেলেকে মেঝেতে ফেলে পেটাচ্ছে। জোয়ের বন্ধুরা তাকে আটকাতে যায়, কিন্তু অন্য স্কুলের ছেলেদের সাথে তাদের মারামারি বেঁধে যায়। তখনই টিচারও চলে আসে, আর জোরা আবারও দেওয়াল টপকে পালিয়ে যায়। এরপর দৃশ্য চলে যায় কিছু বছর পরে। জো আর তার বন্ধুরা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। আজকে তাদের ক্লাস শুরু। ক্লাসে ঢুকতে যাবে এই সময়ে এক মেয়ের উপর চোখ আটকে যায় জোর। মেয়েটি বারান্দায় দাঁড়িয়ে কাঁদছিল। জো ক্লাসরুমে ঢুকেও বাইরে দাঁড়িয়ে থাকা মেয়েটিকেই দেখতে থাকে। একটু পরে মেয়েটাও তার ক্লাসে এসে বসে। জোয়ের তো তার উপর থেকে চোখই সরছে না, এক ধারছে তাকিয়ে আছে। জোর কাণ্ড দেখে তার বন্ধুরা উঠে যায় মেয়েটির খোঁজ নিতে। খোঁজ নিয়ে এসে গণেশ বলে মেয়েটা মালিয়ালি। ক্লাসে আর অন্য কেউ মালায়ালি নাই বলে সে ভয় পাচ্ছে। জো বলে, নাম কি? সান্ধ্যা বলে, নাম শুনতেই তো ভুলে গেছি, দাঁড়া শুনে আসি। জো বলে, থাক, আমি খোঁজ নিব। ক্লাস শেষে হোস্টেলে গিয়েই জোকে তার বন্ধুরা জিজ্ঞেস করে, মেয়েটাকে কি সত্যিই পছন্দ করিস? জো বলে, এখনো জানি না, কিন্তু ও যখন কাঁদছিল তখন কেমন জানি লাগছিল আমার। এর পরদিন ক্লাসে গিয়েই আবারও জো বারবার মেয়েটার দিকেই তাকায়। এবার দেখা যায় মেয়েটাও জোয়ের দিকে তাকাচ্ছে। তারপরই জোকে বাইরে আসতে ইশারা করে। জো বাইরে গেলেই মেয়েটা জিজ্ঞেস করে, তুমি কি জো? জো বলে, হ্যাঁ। এদিকে ভেতর থেকে তার বন্ধুরা বোঝার চেষ্টা করে তাদের মধ্যে কি কথা হচ্ছে, কিন্তু কিছুই শোনা যায় না। একটু পরেই জো হাসি দিতে দিতে ফিরে আসে। সবাই জোকে চেপে ধরে জিজ্ঞেস করে, কি বললো বল। জো বলে, আমাদের যখন কম্পিউটার ল্যাবে স্যার সবাইকে বায়োডাটা লিখতে বলেছিল, তখন মেয়েটা আমার সামনেই বসেছিল। ল্যাব শেষে সবাই চলে গেলেই আমি তার কম্পিউটার থেকে তার বায়োডাটা পড়ে নেই। ওর নাম সুচিত্রা নায়ার, কিন্তু আমি ওর সারনেম কেটে সুচিত্রা জো লিখে দিয়েছিলাম। এজন্যই ডাকলো আমাকে। তার বন্ধুরা বলে, কি বললো ডেকে? জো বলে, কি বলেছে সেটা বিষয় না, ও যে জানে আমি তার প্রতি ইন্টারেস্টেড, এতেই আমি খুশি। এভাবেই তাদের সময় কাটতে থাকে। জো ক্লাসে সব সময় সুচিত্রার দিকেই তাকিয়ে থাকে। আর প্রত্যেক দিনই তাদের জামার কালারও সেম হয়ে যায়। জোর বন্ধুরা বারবার জিজ্ঞেস করে, এই তোদের ড্রেস কালার কিভাবে ম্যাচ হয় প্রত্যেক দিন? কিন্তু জো বলে না। অনেক দিন চাপাচাপি করার পর জো বলে, সুচিত্রার বান্ধবী আমাকে প্রত্যেক দিন সকালে জানিয়ে দেয় সুচি কোন কালার ড্রেস পরেছে, সেই কালারই পরি। জোর সময় ভালোই যাচ্ছে। এর মধ্যেই একদিন এক সিনিয়র সুচিত্রাকে প্রপোজ করে। এরপরেই সুচি কাঁদতে কাঁদতে ক্লাসে আসে। সুচিকে কাঁদতে দেখেই জো সান্ধ্যাকে পাঠায় খোঁজ নিতে। সান্ধ্যা শুনে এসে বলে, কেরালার এক সিনিয়র সুচিকে প্রপোজ করেছে, তাই কাঁদছে। কেউ তাকে প্রপোজ করলেই সে কাঁদে। কিন্তু প্রত্যেক দিনই কেউ না কেউ সুচিকে প্রপোজ করে, আর সে কান্নাকাটি করে। এদিকে জোর বন্ধুরা তাকে বারবার বলে সুচিকে প্রপোজ করে দিতে। তারা অনেক জোরাজুরি করে জোকে, কিন্তু জো বারবারই শেষ মুহূর্তে পালিয়ে যায়। তার বন্ধুরা বারবার তাকে ধরে বেঁধে সুচির সামনে নিয়ে যায়, কিন্তু সে কিছুই বলতে না পেরে পালিয়ে যায়। এরপরই একদিন জো আর তার বন্ধুরা ল্যাবে পৌঁছাতে লেট করে ফেলে। তাদের স্যার বলে ল্যাব কোট ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হবে না। তখন জোরা সুচিদের কাছে ল্যাব কোট চাইতে যায়। তার হাতে কয়েকটা কোট দিলেও সে বারবার সেগুলো তার বন্ধুদের দিয়ে দেয়, কারণ সে শুধু সুচির কোটটাই চায়। শেষ পর্যন্ত সুচি তার কোটটা জোকে দেয়। জো মুখে কিছু না বললেও আচার আচরণে বুঝিয়ে দেয় সে সুচিকেই পছন্দ করে। এর পরের দৃশ্যে দেখা যায় ভার্সিটিতে ওনাম অনুষ্ঠান শুরু হচ্ছে। মেয়েরা ভার্সিটি সাজাচ্ছে, সবাই ট্র্যাডিশনাল ড্রেস পরেছে। জো সুচিকে দেখতে আসে। এবার সে সুচিকে ডাক দেয়। সুচিও আসে কথা বলতে।
জো অনেক কষ্টে মালায়ালাম ভাষায় বলে হ্যাপি ওনাম। সুচি অনেক খুশি হয়। সে জোর সাথে হাত মিলিয়ে বলে হ্যাপি ওনাম। এরপরেই দেখা যায় পরদিন ভার্সিটি এলেই জোকে ধরে সেই কেরালা সিনিয়র যে সুচিকে প্রপোজ করেছিল। সে জোকে ধরেই বলে, এই তুই কি সুচিকে পছন্দ করিস? জো চুপ করে থাকে। সিনিয়ররা ওকে বলে দেয় যে সে যেন সুচির সাথে আর কথা না বলে। এরপর জো ক্লাসে আসে। তার বন্ধুরা বলে, জো আজকেই কিন্তু শেষ ক্লাস, কাল থেকে ছুটি শুরু হবে। আজকেই কিন্তু তোকে প্রপোজ করতে হবে। আজকে যদি না বলিস তাইলে কিন্তু কেরালা সিনিয়ররা ওকে নিয়ে যাবে। ওই দেখ সুচি আসছে, চল এখনই প্রপোজ করবি। গণেশ আর সান্থা টেনে টুনে জোকে সুচির পিছের বেঞ্চে বসিয়ে দেয়। তারপর গণেশ সুচিকে ডাক দেয়। সে পিছে তাকিয়ে আবার সামনে ঘুরে যায়। কিন্তু সান্থা আর গণেশ জোকে জোর করতেই থাকে প্রপোজ করার জন্য। এদিকে সুচিও বুঝতে পারে জো তাকে প্রপোজ করতে চায়। এবার জো নিজেই সুচিকে ডাক দেয়। সুচি ঘুরে তাকায়। জো বলে, সুচি আমি তোমাকে ভালোবাসি। প্রপোজ করে সে দৌড়ে পালিয়ে যায়। তার বন্ধুরাও তার পিছে পিছে দৌড় দেয়। সবাই ওয়াশরুমে জড়ো হয়। সান্থা বলে, সুচির উত্তর না শুনেই চলে আসলি কেন? জো বলে, তোদের সবকটাকে পিটাবো আমি। আমি ওকে দূর থেকে দেখেই খুশি ছিলাম। তোদের জোরাজোরিতে প্রপোজ করলাম। এখন কি যে ভাববে সুচি, ওর সামনে কিভাবে যাব? তখন তার এক বন্ধু বলে, শোন, সুচি যদি এবার কাঁদে তাইলে ওর উত্তর না, আর যদি না কাঁদে তাইলে হ্যাঁ। জোরা সবাই আবার ক্লাসে ফিরে আসে। ক্লাসে এসেই দেখে সুচি হেড ডাউন করে আছে। গণেশ মুথুকে ডেকে বলে, সুচির কি হয়েছে? মুথু বলে, ও কাঁদছে। সুচি কাঁদছে শুনে জো ঠিক করে সে সুচির কাছে ক্ষমা চাইবে। ক্লাস শেষে সবাই বের হলে সান্থা মুথুকে ডেকে বলে, সুচিকে বলো উত্তর দিতে। মুথু সুচির সাথে কথা বলে বলে, ও বলল ওকে। সুচি ওকে বলেছে শুনেই জো বিশ্বাস করতে পারছিল না। আর তার বন্ধুরা জোকে কোলে তুলে নিয়ে নাচানাচি শুরু করে দেয়। এর পরের দৃশ্যে দেখা যায় সুচি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। ছুটিতে বাসায় যাবে। জো দূরে দাঁড়িয়ে তাকে দেখছে। তার বন্ধুরা বলে, শুধু না তাকিয়ে যে কথা বল। জো এগিয়ে যায় কথা বলতে। কিন্তু সুচি তার দিকে তাকালে সে পিলারের ফাঁকে লুকিয়ে পড়ে। নিজেকে শান্ত করে আর বোঝায় সুচি তো এখন আমার গার্লফ্রেন্ড। এরপর সে যেয়ে সুচির পাশে দাঁড়ায়। তখনই মুথু আসে আর বলে, জো ওখানে কি করছে? গণেশ বলে, আরে ওর গার্লফ্রেন্ডের সাথে কথা বলবে। মুথু অবাক হয়ে বলে, ওরা প্রেম শুরু করলো কবে? গণেশ বলে, আরে তুমিই তো দুপুরে বললে যে সুচি ওকে বলেছে। মুথু বলে, আরে আমি তো বুঝিয়েছিলাম যে সুচি এখন কাঁদছে না, ঠিক আছে। মধুর কথা শুনে তো জোর বন্ধুদের মাথা খারাপ। গণেশ বারবার জোকে কল করে বিষয়টা বলতে চায়। এদিকে জো এখনো সুচির সাথে কোনো কথাই বলতে পারেনি। সে গণেশের কল কেটে দেয়। সে কিছু বলার আগেই বাস চলে আসে। সুচি বাসে উঠে যায়। কিন্তু সুচির পাশে সেই সিনিয়র এসে বসে। সুচি খুবই আনকমফোর্টেবল ফিল করে আর জোর দিকে তাকিয়ে থাকে। জোর মনে হয় সুচির চায় সে বাসে উঠুক। তখনই সে দৌড়ে বাসে উঠে। তার বন্ধুরা উঠে যায়। এরপর তারা সেই সিনিয়রকে ঠ্যাঙানি দিয়ে সিট থেকে উঠিয়ে দেয়। আর জো বসে পড়ে সুচির পাশে। তারপরই সুচির ঘাড়ে হাত দেয়। সুচিও কিছু না বলে জোর ঘাড়ে মাথা রাখে। শুরু হয় তাদের প্রেম। ক্যাম্পাসে সব সময় আড্ডা দেয়, ঘুরতে যায়, ছুটির সময় সুচিকে বাসায় পৌঁছে দেয়। চুটিয়ে প্রেম করে তারা। এভাবেই ঘোরাঘুরি করতে করতেই একদিন বাসে কিস করে তারা। এরপর হোস্টেলে ফিরে গিয়ে ড্রিঙ্ক করতে করতে আবেগের বশে বন্ধুদের এই ঘটনা জানিয়ে দেয় জো। তখনই তার আরেক বন্ধু উঠে যায় ফোনে কথা বলতে তার গার্লফ্রেন্ডের সাথে। তার গার্লফ্রেন্ড হচ্ছে সুচির বান্ধবী হেমা। সে তার গার্লফ্রেন্ডকে বলে, এই জোড়া তো কিস করে ফেলেছে, আমরা কবে করব? হেমা এই খবর শোনা মাত্রই মেয়েদের হোস্টেলে এই খবরটা ছড়িয়ে পড়ে। সুচি জোকে কল করে বলে, তুমি বন্ধুদের আমাদের কিস করার কথা বলে দিয়েছো? জো তো শুনেই চমকে উঠে যে সুচি কিভাবে জানলো। সে তো 1 মিনিট আগেই তার বন্ধুদের এই কথা জানিয়েছে। ওদিকে সুচি জোকে ঝাড়ি দিতেই থাকে, অনেক কথা শোনায়। শুরু হয় তাদের প্রথম ঝগড়া। কিছুদিন তাদের ঝগড়া চলে। এরপর একদিন দুইজনই সরি বলে মিটমাট করে নেয়। তারপর তারা একটি মন্দিরে আসে। মন্দিরের গাছে মঙ্গলসূত্র বাঁধা দেখিয়ে সুচি বলে, তুমি কবে আমাকে মঙ্গলসূত্র পরাবে? জো বলে, তুমি চাইলে আজকেই পরাবো। তারপরে একটা মঙ্গলসূত্র খুলে এনে সুচিকে পরাতে যায়। কিন্তু সুচি ভয় পেয়ে যায়। তাকে দেখে জো বলে, নিজেই বলে এখন নিজেই ভয় পাচ্ছ? মজা করলাম।
তারপর মঙ্গলসূত্রটা আবার গাছে বেঁধে দেয়, কিন্তু সূচি বলে পরিয়ে দাও, আজকে না পড়ালে পরে পস্তাবে। এর পরের দৃশ্যে দেখা যায় জোদের ভার্সিটি লাইফ শেষ। আজকেই তাদের সবকিছু শেষ হলো। সূচি জোর জন্য অপেক্ষা করছে। ওইদিকে জো বন্ধুদের বিদায় দিতে দিতে আসতেই পারছে না। একটু পর আসে। সূচি রাগ করে চলে যায়। তখনই জো বলে, আজকেই কিন্তু শেষ দিন, আবার কবে দেখা হবে জানি না। সূচি ঘুরে এসেই জোকে জড়িয়ে ধরে। জো ফার্স্টে তাকে ছাড়ানোর চেষ্টা করলেও সেও সূচিকে জড়িয়ে ধরে। জো বলে, তোমার বাবা মা চাই তুমি মাস্টার্স করো, আমিও করব। আমাদের 2 বছর সময় আছে, এরপরই আমি আসবো তোমাকে বিয়ে করতে। কিন্তু সূচি বলে, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, এখনই বিয়ে করো। জো তাকে বোঝায়। এরপর দুইজনই বিদায় নেয়। সূচি কেরালা চলে যায়। জো বাসায় চলে যায়। 1-1.5 বছর পার হয়ে যায় এভাবেই। এই সময়ে তারা একে অপরকে অনেক মিস করেছে, কিন্তু তাদের অনেক বেশি ঝগড়াও হয়েছে। 1-2 দিন পর পরই তাদের ঝগড়া লেগে থাকে। তাদের কমিউনিকেশন প্রবলেম শুরু হয়। দূরে থাকাটা যেন তাদের মধ্যে দূরত্ব তৈরি করেছে। কেউ কাউকে ছাড় দিতে চায় না। একটুতেই ঝগড়া লেগে যায়। এর মধ্যে একদিন সূচি বলে, আমি আর সম্পর্ক রাখবো না, ব্রেকআপ করতে চাই। কিন্তু জো শেষবারের মতো দেখা করতে চায়। সূচি রাজি হয়। এর পরের দৃশ্যে দেখা যায় জো কেরালা গিয়েছে সূচির সাথে দেখা করতে। এতদিন পর একে অপরকে দেখে তাদের সব রাগ পানি হয়ে গিয়েছে। সূচি দৌড়ে গিয়ে জোকে জড়িয়ে ধরে। তারপর দুইজন গল্প করে। কিন্তু গল্প করতে করতেই তারা আবার একে অপরকে দোষ দিয়ে ঝগড়া করতে শুরু করে। সূচি রাগ করে উঠে গেলে জো তাকে আটকায়। কিন্তু সূচি রাগের মাথায় জোকে চড় মেরে দেয়। জো অনেক কষ্টে নিজের রাগ কন্ট্রোল করে সেখান থেকে চলে যায়। কিন্তু সূচি তার পিছে পিছে এসে তাকে জড়িয়ে ধরে আর সরি বলে। কিন্তু জো বলে, আমরা দুইজনাই একই, একজন আরেকজনকে ইচ্ছা করে হার্ট করি। আমরা আপাতত কথা বলা অফ রাখি। এমন তো না যে কথা না বললে তুমি আমাকে ভুলে যাবে। আমাদের স্পেস দরকার। কিন্তু এই কথা শুনে সূচি রাগ করে কাঁদতে কাঁদতে চলে যায়। জো বাসায় ফিরে আসে। সে ভেবেছিল কথা বলা অফ রাখলেই সব ঠিক হবে। কিন্তু 10 দিন পার হলে সে আর কথা না বলে থাকতে পারে না। সূচিকে কল দিতে থাকে। কিন্তু সূচি বলে, তোমার না স্পেস দরকার, থাকো তোমার স্পেস নিয়ে। সূচি কোনোভাবেই তার সাথে কথা বলতে চায় না। আস্তে আস্তে তাদের যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরের দৃশ্য চলে যায় 6 মাস পর। সূচি 32 বার কল দিয়েছে দেখে জো তাকে কল ব্যাক করে আর বলে, কি হয়েছে, বারবার কল দিচ্ছ কেন? সূচি বলে, আগামীকাল আসতে পারবে? জো বলে, হঠাৎ করে কেন? সূচি বলে, এসে আমার বাবার সাথে কথা বলবে বিয়ের ব্যাপারে। জো বলে, ঠিক আছে, আসবো। কিন্তু সূচি বলে, কাল কিন্তু তোমার সব ইগো, অ্যাটিটিউড আর রাগ ভুলে শুধুই আমার জন্য আসবে। এরপরেই দেখা যায় জো পরদিন সূচিদের বাসায় গিয়েছে। কিন্তু সূচির মা অনেক চিল্লাচিল্লি করছে। তিনি কোনোভাবেই তাদের সম্পর্ক মেনে নেবে না। সূচির মামাও বলে, তুমি সূচিকে ডিস্টার্ব করবে না, আর চলে যাও এখান থেকে। জো তখন সূচির বাবাকে বলে, স্যার, আমি আপনার সাথে কথা বলতে এসেছি। কিন্তু সূচির মামা বলে, আমার কথাই শেষ কথা, যাও এখান থেকে, নাইলে পিটিয়ে বের করে দিব। জো তখন সূচিকে ডাক দেয়। সূচি বাইরে আসতে গেলেই তার বোনরা তাকে আটকায়। এদিকে তার বাবা জোয়ের কলার চেপে ধরে, কিন্তু সূচি মানা করেছে বলে জো চুপ করে থাকে, গ্যাঞ্জাম করতে চায় না। কিন্তু এই লোকটা জোকে পিটিয়ে ধাক্কা মারে। জো গিয়ে পড়ে সূচির বাবার ওপর। তখনই সূচি বাইরে বের হয়ে আসে আর পুরো সিচুয়েশনটাই ভুল বুঝে। সেভাবে জো তার বাবাকে মেরেছে। জো বলতে থাকে, আমি কিছু করিনি। কিন্তু সূচি তার কথা শুনতে চায় না। আর তার পরিবারের লোকজনও সূচিকে ভুল বুঝায়। সূচি জোর সাথে সব সম্পর্ক শেষ করে দেয় আর জোকে চলে যেতে বলে। সূচি তাকে ভুল বুঝেছে দেখে সেও কষ্ট পেয়ে ফিরে আসে। এরপরে সে সারা দিন যেখানে সেখানে মদ সিগারেট খাওয়া শুরু করে। তার বন্ধুরা তাকে বোঝানোর চেষ্টা করে। জো বলে, সূচি আমাকে ভুল বুঝলো আর এমন ভাবে আমার দিকে তাকালো, সেটা আমি ভুলতেই পারছি না। তারপরই কান্নায় ভেঙে পড়ে। তখনই সান্থার কাছে সূচির বান্ধবীর ফোন দিয়ে বলে, ফেসবুক চেক করো, সূচির বিয়ে ঠিক হয়েছে। সান্থা ফেসবুকে গিয়ে দেখে সূচির এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে আর ফিয়ন্সের সাথে ছবিও দিয়েছে। জো ছবিটা দেখে আর বলে, ও যদি অন্য কাউকে বিয়ে করে তাহলে আমাদের বিয়ের কি হবে? তার বন্ধুরা বুঝতেই পারে না জো কি বলছে। এরপরই দেখানো হয় সেদিনের মন্দিরের দৃশ্য।
জো শেষ পর্যন্ত সুচিকে মঙ্গলসূত্র পরিয়ে দিয়েছিল। সেই অনুযায়ী তাদের বিয়ে হয়ে গিয়েছে। জো তার বন্ধুদের বলতে থাকে সুচির অন্য কোথাও বিয়ে হবে না, তোরা আমাকে কেরালা নিয়ে চল, গাড়ি স্টার্ট দে। তার বন্ধুরাও অনেক ভেবেচিন্তে জোকে নিয়ে কেরালা চলে যায়। কেরালা পৌঁছেই জো সুচিকে দেখতে যায়। গণেশ তাকে মানা করে, কিন্তু সান্থা বারবার তাকে যেতে বলে। তখনই সেখানে সুচির মামার সেই গুন্ডাগুলোও আসে। তাদের সাথে মারামারি বেঁধে যায়। জো তাদেরকে মেরে দৌড়ে সুচির বাসায় আসে। এসেই দেখে অনেক লোক জড়ো হয়ে আছে। সে ভেতরে ঢুকেই দেখে সুচির লাশ রাখা আছে। সে সুইসাইড করেছে। জো আর তার বন্ধুরা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছে না। তখনই সুচির মামা এসে জোকে মারতে শুরু করে আর বলে তোর জন্য সবকিছু হয়েছে। কিন্তু সুচির বাবা চিৎকার করে তাকে থামতে বলে আর বলে কেউ এই ছেলেকে মারবে না। তোমরা এই ছেলের সাথে বিয়ে দিতে চাওনি, আমার মেয়েকে তোমরাই মেরে ফেলেছো। তারপরই জোকে ধরে কাঁদতে শুরু করে। সুচি একটি চিঠিও লিখে রেখে গিয়েছে। চিঠিতে বলেছে সে জো ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না, কারণ তাদের অলরেডি বিয়ে হয়ে গিয়েছে। কিন্তু জো যেহেতু তার বাবাকে মেরেছে, তাই জোর সাথে সে থাকতেও পারবে না। কিন্তু জোকে ছাড়া সে বেঁচে থাকতে চায় না। সব শোনার পর জো কান্নায় ভেঙে পড়ে। বারবার মনে পড়ে সুজি তাকে কতবার বলেছে তার সাথে নিয়ে যেতে। সে পাগলের মতো কাঁদতে থাকে। তার বন্ধুরাও কাঁদতে থাকে। এরপরই জো শুধুই নেশা করে পড়ে থাকে। সারাদিন মদ সিগারেট নিয়েই পড়ে থাকে আর সুচির জন্য কান্নাকাটি করে। এভাবেই তার দিন কাটতে থাকে। তার বাবা মাও টেনশনে পড়ে যায় তার অবস্থা দেখে। বন্ধুরাও অনেক বোঝায়, কিন্তু কোনোই লাভ হয় না। এরপরই একদিন জো বন্ধুদের সাথে বসে ড্রিঙ্ক করছে। তার বন্ধুরা আবারও তাকে বুঝাচ্ছে, কিন্তু জো বলে সুচি আমাকে বলতো সে আমাকে ছাড়া বাঁচবে না, যেরকম সবাই বলে, প্রমিস করে। কিন্তু সুচি সত্যিই তার প্রমিস রাখলো। গণেশ বলে ওর পরিবারও তো ওকে সত্যি কথাটা বলেনি যে তুই ওর বাবাকে মারিসনি। জো বলে আমিও তো পরে ফোন দিয়ে বলতে পারতাম, কিন্তু ইগোর জন্য বলিনি। তারপরেই টলতে টলতে উঠে দাঁড়ায়। গণেশ তাকে ধরে নিয়ে যেতে যায়। তখনই জো উল্টে পড়ে যায় আর মুখ দিয়ে ফেনা উঠে যায়। জো আসলে তার বিয়ারের বোতলে বিষ মিশিয়ে খেয়েছে। তাকে দ্রুত হসপিটালে আনা হয়, পেট ওয়াশ করা হয়। এবারের মতো সে বেঁচে যায়। তার মা ছেলের এই অবস্থা সহ্য করতে পারে না। জো কিছুটা সুস্থ হলে গণেশ তাকে বলে সান্থাকে দেখবি। জো বলে তাই তো, সান্থা কই? তখনই গণেশ পাশের বেডের পর্দাটা সরায় আর দেখা যায় সান্থা পাশের বেডে শুয়ে আছে। আসলে সেদিন সান্থা কথা বলার ফাঁকে জোর বিষ মিশানো বিয়ার এক ঢোক খেয়ে ফেলেছিল। এর পরের দৃশ্যে দেখা যায় জো সুস্থ হয়ে বাসায় ফিরে এসেছে। জোকে দেখেই তার মা উঠে এসে মারতে শুরু করে আর বলে সুচি যে ভুলটা করেছে তুইও একই ভুল করলি। শুধু এই ভালোবাসাটাই সব? আমিও তো তোকে ভালোবাসি। যেদিন প্রথম তোকে দেখেছিলাম সেদিন থেকেই তোকে নিয়ে তোর বাবা আর আমি কত স্বপ্ন দেখেছি। তোর জন্য জীবন কাটালাম। আমাদের ভালোবাসা কিছু না তোর কাছে? জো তার মাকে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরে আর ক্ষমা চায়। এরপর বাবা মায়ের কথা শুনে চলার চেষ্টা করে। তাদের কথা অনুযায়ী বিয়ে করতেও রাজি হয়ে যায়। সে সারাক্ষণই সুচিকে মিস করে, তাও বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে বিয়ে করতে রাজি হয়। তার বিয়ে ঠিক হয় শ্রুতি নামে একটি মেয়ের সাথে। এর পর দৃশ্যে দেখা যায় জোর বিয়ের দিন। জো আর শ্রুতির বিয়ের কার্য শুরু হয়। কিন্তু মঙ্গলসূত্র পরানোর সময় শ্রুতি বড় বড় চোখ করে জোর দিকে তাকিয়ে থাকে। জো বুঝতে পারে না শ্রুতি এভাবে কেন তাকাচ্ছে। তাদের বিয়ের কাজ সম্পন্ন হয়, কিন্তু পুরোটা সময়ই শ্রুতি মুখ বেজার করে থাকে। বিয়ের সব কাজ শেষ হয়ে যায়। রাতের বেলা সান্থা জোর সাথে কথা বলতে আসে আর বলে গতকাল রাতে শ্রুতি তোকে ফোন করেছিল, কিন্তু আমি ফোন ধরেছিলাম। শ্রুতি ফোন করেই বলেছিল সে বিয়েটা করতে চায় না, তুই যেন বিয়েটা ভেঙে দিস, কিন্তু আমি তোকে জানাইনি। এই কথা শুনে জো অনেক রেগে যায় আর বলে মঙ্গলসূত্র পরানোর সময়ই শ্রুতি আমার দিকে কেমন করে তাকাচ্ছিল, তখন আমি বুঝিনি কেন। এখন আমি কি করব? গণেশ তাকে বলে মেয়ের প্রবলেম থাকলে সে নিজেই বিয়ে বন্ধ করতে পারতো, তোর উপরে চাপিয়ে দিয়েছে কেন? নিজের বাবা মার কথা ভাব, যা ঘরে যা। জো ঘরে আসলেই শ্রুতি চিল্লাচিল্লি শুরু করে আর বলে তুমি কি পড়াশোনা জানো না নাকি? তুমি যদি বিয়েটা ভাঙতে না পারতে তাইলে সেটা আমাকে জানাতে, তা না করে নির্লজ্জের মতো আমাকে বিয়ে করে ফেললে। জো কিছু বলতে চাইলেও শ্রুতি তাকে কিছুই বলতে দেয় না আর বলে ভার্সিটিতে না তুমি একজনকে ভালোবাসতে, তাকে ছেড়ে দিয়ে আমাকে কেন বিয়ে করলে?
আমি বড়লোক এই জন্য? জো এসব শুনে খুবই কষ্ট পায় আর বের হয়ে যায়। শ্রুতি আর তার মধ্যে কোনো বনিবনা হয় না। এক বাসায় থাকলেও তারা আলাদা থাকে। তাদের মধ্যে কথাবার্তাও হয় না। এভাবেই দিন কাটতে থাকে। জো আবার মদ খাওয়া শুরু করে। সারাদিন বাসায় থাকে। শ্রুতির নিজস্ব কলেজ আছে। সে সারাদিন কলেজ নিয়ে ব্যস্ত থাকে। কলেজের সবাই শ্রুতিকে ভয় পায়। এর পরের দৃশ্যে দেখা যায় জো বিয়ার কিনে বাসায় ফিরছে আর তার বন্ধুদের সাথে কথা বলতে বলতে বাইক চালাচ্ছে। মাঝপথেই তাকে পুলিশরা থামায় আর বলে, এমনি হেলমেট পরনি, ড্রাঙ্ক হয়ে বাইক চালাচ্ছ, আবার ফোনে কথা বলছো। জো বলে, সব অভিযোগ ঠিক আছে, কিন্তু আমি ড্রিঙ্ক করিনি। কনস্টেবল জোর গা শুকে বলে, স্যার ও ড্রিঙ্ক করেছে। জোকে আটকে রাখা হয়। তখন জো রেগে গিয়ে তার বাইকে থাকা বিয়ার বের করে খেতে শুরু করে। তার কাণ্ড দেখে তো পুলিশ রেগে গিয়ে দেয় এক চড়, তারপর অ্যারেস্ট করে। খবর পেয়ে জোর শ্বশুর তাকে ছাড়িয়ে আনে। বাসায় যাওয়ার সময় গাড়িতে জোর শ্বশুর বলে, তোমার আর শ্রুতির মধ্যে কি সমস্যা চলছে? জো স্বীকার করে না, কিন্তু তার শ্বশুর বলে, আমি বুঝি। তুমি এক কাজ করো, আমাদের কলেজে ঢুকে যাও। তুমি তো গ্র্যাজুয়েটেড, পড়াতে হবে না, কিন্তু শ্রুতির আশেপাশে থাকো। একসাথে কাজ করলে তোমাদের মধ্যেকার দূরত্ব কমবে, একে অপরকে বুঝবে। এরপরই জোকে বাসায় নামিয়ে দেয়। জো বাসায় ঢুকলেই শ্রুতি চিল্লাচিল্লি শুরু করে আর বলে, তুমি যেভাবে খুশি থাকো, কিন্তু আমার বাবাকে তোমার জন্য যেন আর অপমানিত হতে না হয়। তোমাকে এই বাসায় থাকতে দিয়েছি শুধু আমার বাবার জন্য। জো তাকে সরি বলে আর ঠান্ডা মাথায় কথা বলতে চায়, কিন্তু শ্রুতি সেখান থেকে চলে যায়। জোরও মাথা গরম হয়ে যায় আর শ্রুতিকে গিয়ে বলে, আমিও তোমাকে বিয়ে করতে চাইনি, আর কেন চাইনি সেটাও তোমাকে শুনতে হবে। কিন্তু শ্রুতি কিছুই শুনতে চায় না, আবার চলে যেতে ধরে। জো তার হাত চেপে ধরে, কিন্তু শ্রুতি এতেই প্যানিক করা শুরু করে আর এক কোণায় গিয়ে কাঁদতে শুরু করে। শ্রুতির অবস্থা দেখে জো টেনশনে পড়ে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় জো শ্রুতির ছোট বোন রেনুর সাথে কথা বলছে। তার বোন বলে, আপু বিয়েই করতে চাইতো না, কিন্তু বাবা ভাবলো বিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। আপনি প্লিজ আপুর সাথেই থাকেন। এরপরে জো শ্রুতির কলেজে জয়েন হয়। সে সোজা শ্রুতির অফিসে চলে যায়, কিন্তু জোকে দেখেই শ্রুতি তার সেক্রেটারি বিবেককে ডাকতে থাকে। শ্রুতির অ্যাটিটিউড দেখে জো বের হতে যায়। তখনই তার শ্বশুর চলে আসে। উনি বিবেককে বলে, ইনি জো, শ্রুতির হাজবেন্ড। তুমি ওনাকে কলেজটা ঘুরে দেখাও। শ্রুতি শান্ত হয়। জো একা একা আশেপাশে ঘুরতে শুরু করে। ক্লিনার, দারোয়ান, পিটি কোচ এদের সাথে জোর দেখা হয়। এরপর সে ক্লাসরুমের দিকে যায়, কিন্তু সেখানে গিয়ে ক্লাসের মধ্যে সূচিকে বসে থাকতে দেখে। সূচিকে খুব মিস করে। তাদের দিনগুলো মনে পড়ে। এরপরই আশেপাশে ঘুরে বন্ধুদের সাথে কাটানো ক্যাম্পাস লাইফের কথা মনে পড়ে। সে গণেশকে ফোন দিয়ে বলে, এখানে আমি শুধু সূচি আর তোদেরকেই দেখতে পাচ্ছি। গণেশ বলে, শোন, যেখানেই খোঁজ সূচিকে আর খুঁজে পাবি না। এর থেকে তুই শ্রুতির মধ্যেই সূচিকে খোঁজ পেয়ে যাবি। এর পরের দৃশ্যে দেখা যায় পরদিন কলেজে যাওয়ার জন্য শ্রুতি আর জো রেডি হচ্ছে। শ্রুতি জোকে রেখে গাড়ি নিয়ে চলে যায়। জো আর কি করবে, বাইক নিয়ে চলে যায় কলেজে। আজকে মিটিং ডেকেছে শ্রুতি। স্টুডেন্টদের বিভিন্ন কমপ্লেন নিয়ে আলোচনা হচ্ছে। সামনে কালচারাল প্রোগ্রামও আছে, তার প্রস্তুতি নিচ্ছে। এই প্রোগ্রাম উপলক্ষে শ্রুতি অর্ডার দেয় ছেলেরা আর মেয়েরা যেন একসাথে না থাকে, তাদেরকে যেন আলাদা করে রাখা হয়। এর মধ্যেই শ্রুতির বোনকেও একটি ছেলের সাথে ঘুরতে দেখা যায়। জো তাকে দেখে ফেলে। জো বিভিন্ন টিচারদের সাথে কথা বলে শ্রুতির ব্যাপারে আরো জানার চেষ্টা করে। সবাই জানায় শ্রুতি অনেক স্ট্রিক্ট, কিন্তু তার এত রাগের পিছে হয়তো কোনো কারণ আছে। সে ছেলেদের খুব একটা পছন্দ করে না। এর পরের দৃশ্যে দেখা যায় শ্রুতি শুয়ে শুয়ে কান্না করছে। তারপরই দেখানো হয় শ্রুতির স্কুল লাইফ, সেই কালচারাল প্রোগ্রাম যেখানে জো গিয়েছিল। শ্রুতি একটা ছেলেকে বারবার দেখতো, ছেলেটাকে অনেক পছন্দ করত, কিন্তু এখন তার আর খোঁজ জানে না। এত বছর ধরে শ্রুতি ছেলেটাকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু এখনো কোনো খোঁজ পায়নি। তাও শ্রুতি মুভ অন করতে পারছে না। এরপরেই দেখা যায় জো শ্রুতির বোন রেনুর সাথে গল্প করছে। তাকে বলে, আমি যতই কথা বলতে চাই শ্রুতি আমার সাথে কথা বলে না, সারাক্ষণ রাগ দেখায়। আমার মনে হয় শ্রুতি কাউকে মিস করছে। তখন রেনু বলে, আপু যদি সত্যি কাউকে মিস করে তাইলে আপনি কি করবেন? জো বলে, তাইলে ও যা চায় সেটাই করব। এর পরের দৃশ্যে দেখা যায় কলেজের কালচারাল প্রোগ্রাম চলছে।
এর মধ্যেই একটি মেয়ে এসে শ্রুতিকে ডেকে নিয়ে যায়। জো আসে কি হয়েছে জানতে। মেয়েটা বলে রেনু আর তার বয়ফ্রেন্ডের ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু ছেলেটা এখন রেনুর প্রাইভেট ফটো নিয়ে ব্ল্যাকমেল করছে। জো সব শুনে ভেতরে যায়, কিন্তু শ্রুতি তাকে দেখা মাত্রই চলে যেতে বলে। জো তাকে থামিয়ে দিয়ে বলে, আমি রেনুর ব্যাপারে কথা বলছি, তোমার ব্যাপারে না। জো রেনুকে বলে, তুমি এই ছেলেকে ট্রাস্ট করেছো কেন? যে ছেলে এরকম ছবি চাই সে আসলে তোমাকে ভালোবাসে না। তখন ছেলেটা এসব শুনে তার মাকে বলে, মা চলো যাই, এরা এমন ভাব করছে যে দোষ আমার একার, রেনুই তো আমাকে ছবি পাঠিয়েছে। এবার জো রেগে গিয়ে ছেলেটাকে চড় মেরে বলে, কোনো মেয়ে তোমাকে বিশ্বাস করলে তার অ্যাডভান্টেজ নিতে হয় না। কিন্তু ছেলেটা বলে, মেয়েটা আমাকে সুযোগ না দিলে তো আমি অ্যাডভান্টেজ নিতে পারতাম না। তখন জো ছেলেটার মাকে বলে, আপনার আরো ভালো শিক্ষা দেওয়া উচিত ছিল। মহিলাটি তখন ছেলেকে পিটায় আর বলে, তাড়াতাড়ি তোর ফোন দে, ফোন খুলে দে, এরকম কাজ কিভাবে করলি তুই? ছেলেটারও এবার খারাপ লাগে। জো তাকে বলে, রেনু আর তোমার মায়ের কাছে ক্ষমা চাও। এখানে ব্যাপারটা মীমাংসা হয়। জোর চিন্তাভাবনা দেখে শ্রুতি অবাক হয়ে যায়। এরপরে সে জোর সাথে আলাদা কথা বলতে চায়, তার কাছে মাফ চাই খারাপ ব্যবহার করার জন্য। তারপরই বলে, আমি আসলে একজনকে পছন্দ করি, আর তার বিষয়ে খুলে বলে। এরপরেই দেখা যায় জো তার বন্ধুদের এই কথাটা জানিয়েছে, আর বলে সে ঠিক করেছে শ্রুতির পছন্দের ছেলেটাকে খুঁজে দিবে। এরপরে একদিন গণেশ আসে শ্রুতিকে নিতে, বলে জো ডেকেছে এক জায়গায়। শ্রুতি তার সাথে রওনা হয়ে যায়। রাস্তাতেই শ্রুতি গণেশকে সূচির ব্যাপারে জিজ্ঞেস করে, সে এখন কোথায় আছে। গণেশ জানায় শ্রুতি সুইসাইড করেছে, আর বলে ওর ডিসিশন একদম ভুল ছিল। তোমাকে আর সুচিকে দুইজনকেই জোর করা হয়েছে বিয়ের জন্য, অথচ দুইজনের ডিসিশন আলাদা। তুমি সুচির মতো ডিসিশন নাওনি বলে আমার অনেক ভালো লেগেছে, কিন্তু তোমার আচরণের জন্য আমার তোমার উপরে রাগ হয়। জো অনেক কষ্ট পায়। তোমার যা ভালো লাগে তুমি তাই করো, এজন্যই হয়তো জো চাইছে তুমি যেমনটা চাও সেটাই হোক। শ্রুতি বলে, মানে? গণেশ বলে, তুমি যেই ছেলেকে খুঁজছো আমরা তাকে খুঁজে পেয়েছি, জো খুঁজে বের করেছে, সেখানেই যাচ্ছি আমরা। শ্রুতি একদমই অবাক হয়ে যায়। জো এরকম করবে সে একদম আশা করেনি, আর বলে, আমি জোকে বুঝতেই পারলাম না। কিছুক্ষণ পর তারা একটা মাঠে পৌঁছে যায়। গাড়ি থেকে নেমেই শ্রুতি জোর সাথে কথা বলতে চায়, কিন্তু জো বলে, আমরা পরে কথা বলবো, তুমি আগে যাও ওই ছেলের সাথে কথা বলে আসো। শ্রুতি আস্তে আস্তে এগিয়ে যায় ছেলেটার দিকে। এই ছেলেটাকে সে স্কুল লাইফে পছন্দ করত, প্রপোজ করেছিল, কিন্তু সে প্রপোজ করার পরেই ছেলেটা তার সাথে জোর করার চেষ্টা করে। এত বছর পর ছেলেটাকে দেখে শ্রুতি একদমই চমকে যায়। সে ছেলেটার কলার চেপে ধরে বলে, বল ওর নাম কি, সে কোথায় আছে? অবাক করার প্রশ্ন তাই না? ছেলেটা বলে, ওর নাম জো। জোই সেই ছেলে। শ্রুতি তো আরো বেশি চমকে গিয়ে জোর দিকে তাকায়। আসলে শ্রুতি এই ছেলেকে খুঁজছিল না, সেদিন এই ছেলের হাত থেকে একজন তাকে বাঁচিয়েছিল, তাকেই এত বছর ধরে খুঁজে বেরিয়েছে শ্রুতি। আর সেই হচ্ছে জো। সেদিন জো যখন স্থানটাকে খুঁজতে বের হয়েছিল তখনই শ্রুতিকে বাঁচিয়েছিল, আর এই ছেলেকে পিটিয়েছিল, যেটা আমরা সিনেমার শুরুতেই দেখেছিলাম। কিন্তু জোর মুখে রং করা থাকায় শ্রুতি জোর চেহারা দেখতে পায়নি। শ্রুতি এত বছর ধরে জোকেই ভালোবেসেছে, ভাগ্যের গুণে তার সাথে বিয়েও হয়েছে, কিন্তু এতদিন চিনতেই পারেনি। শ্রুতি খুশিতে কাঁদতে শুরু করে আর জোকে জড়িয়ে ধরে, আর বলে, তুমি আমাকে আগে বলনি কেন তুমি সেই ছেলে। তারপর আবারও জড়িয়ে ধরে। শেষ পর্যন্ত তাদের দুইজনের জীবনেই ভালোবাসা এলো। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো নতুন গল্প নিয়ে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সিনেমা সিটি বাংলার সাথেই থাকুন। আর নতুন ভিডিওর আপডেট পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।